নমস্কার। কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রর পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সেই সঙ্গে অনুরোধ করি অভিনয় চলাকালীন সময়টুকু আপনাদের সঙ্গে থাকা মোবাইল ফোনগুলোকে নিষ্ক্রিয় করে রাখার জন্য। একটি 10 মিনিটের বিরতি সহ নাটকটির অভিনয় সময় আনুমানিক 1 ঘন্টা 50 মিনিট। আপনাদের সহযোগিতা প্রার্থনা করি। তৃতীয় আরেকজন নাটক সমীর দাশগুপ্ত, আলো দীপক মুখোপাধ্যায়, মঞ্চ পোশাক ও শিল্পকর্ম হিরণ মিত্র, সঙ্গীত ময়ূক মৈনাক, সম্পাদনা ও নির্দেশনা কিশোর সেনগুপ্ত। তৃতীয় আরেকজন এভাবেই আমাদের সকাল ছিল, রোজ একইভাবে। আমি যত রাত করে শুই না কেন, ভোরে আমার ঘুম ভাঙবেই। আর ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হলো আমাদের জন্য 2 কাপ চা রান্না করা। আমরা বলতে আমি আর আমার আমার স্ত্রী তুলি। 8 বছর ধরে তুলি সংসারের সব কাজই তো করছে, রান্না করা, ঘর গোছানো, শপিং, এভরিথিং সব ওই করে। আমি শুধু সকালের এই কাজটুকুই করি। ভালো লাগে, কারণ সকালের এই কিছুটা সময় আমাদের অবসর। তুলি কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি, ডাকলে উঠবে না। তুলি, তুলি, এই এই তুলি, বললাম না উঠবে না। ও বরাবর দেরি করে ওঠে, বরাবর। 8 বছরের অভ্যেস। তুলি যখন ঘুমিয়ে থাকে তখন ওকে এত সুন্দর দেখায়, আমার ভালো লাগে। আরো ভালো লাগে যখন ওকে ঘুমের মধ্যে আমি বিভিন্ন কায়দায় জাগানোর চেষ্টা করি। হলো না, এবার দ্বিতীয় পদ্ধতি। এবারও হলো না। তৃতীয় এবং শেষ পদ্ধতিটি নানা রকমের হয়। আজ দেখা যাক কি হয়। কি হলো? ভোর হলো, দৌড় খোলো, ফুকুমুনি ওঠরে, ওই ডাকে 2 শাঁখে ফুলকুকু ছোটে। দিলে তো ঘুমটা ভাঙিয়ে। কটা বাজে? 4:15। বাবা, রোজ ভাবি তাড়াতাড়ি উঠবো, কিন্তু 8 বছরের অভ্যেসটা থাক না। পুরনো অভ্যেস অনেকটা পুরনো জিনিসের মতো, দুষ্প্রাপ্য, প্রচুর দাম। কাল অনেক রাত্রে ঘুমিয়েছি জানো। কেন? কাল রাতে তো আমি অশান্ত হইনি। কাল বাবার কথা খুব মনে পড়ছিল। মনে হচ্ছিল বাবা যেন আমার শিয়রের পাশে এসে দাঁড়িয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই যে তুমি যেমন করো মাঝে মাঝে, এই একটা জায়গাতে বাবার সঙ্গে তোমার কি ভীষণ মিল।
আরো কত সব কথা মনে হচ্ছিল, মা, ফুলপিসি, ঠাকুমা, এই সোনা জেঠু, ওই সে কবি দাঁড়িয়ালা, কত রকমের মানুষ, হ্যাঁ। তাতে কত রকমের ইচ্ছে, অনিচ্ছে, আনন্দ, দুঃখ। সকালবেলাটা এত নস্টালজিক হতেন, আর অতীত বিষয়টাই ভয়ঙ্কর রকমের ভারী। দেখবে সারাটা দিন মাথার ভেতরটায় কেমন চেপে বসে আছে, এঁটে বসে আছে। বর্তমানকে নিয়ে ভাবো, আজকের এই সকালটা, এই মুহূর্তটা। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরেরও নীল। আমি তাই কি গান গাই কি বুঝি, মনে মনে হয়ে গেল মিল। কাল রাতে খুব মনে হচ্ছিল জীবনে সব রং হারিয়ে ফেলেছি আমি, একটা রঙই শুধু দেখতে পাই, কখনো সেটা ধূসর, কখনো বা অ্যাসফল্টের মতো ঘন কালো। কি ব্যাপার বলো তো? তুমি কি আজকাল কবিতা টবিতা লিখছো নাকি? হ্যাঁ, সকালবেলা থেকে এরকম সোনা জেঠু ভাব, গোপনে কেউ উৎসাহ দিচ্ছে নাকি? দিতেই পারে, কেন তোমার আপত্তি আছে? আপত্তি মানে মানে আছে বললে খুশি হবে না নেই বললে? এই আমার কথা তো হচ্ছে না। শুনেছি পরকীয়া প্রেমে নাকি বেশ একটা সিল আছে, একটা রোম্যান্স আছে। সহ্য করতে পারবো কিনা বলতে পারছি না। আমি তো আর যীশু খ্রিস্ট নই। কি আছে নাকি সেরকম কেউ? দেখো, চারুলতা কিংবা ডেসডিমোনা হয়ে উঠো না যেন। তাহলে তুমি কি করবে? ওথেলো হয়ে উঠবে নাকি চারুলতার স্বামীর মতো গালে হাত? নো ম্যাম, চারুলতার স্বামীর মতো গালে হাত দিয়ে কাঁদতে বসবো না। তাহলে It is the cause. It is the cause, my soul. Let me not name it to you. You just start. It is the cause. Yet, I will not shed her blood, nor scar that whiter skin of ours than snow and smooth as monumental alabaster. Yet she must die, else she will betray monument. তুমি আমাকে তাহলে মেরে ফেলবে? একটি ক্লাসে ওগুলো পড়িয়েছে। সত্যি পারো? অবাক হয়ে গেছিলে তো? তা হবো না, যেরকম করছিলে। এরকমটাই হয়, শেক্সপিয়ার থেকে শুরু করে সন্ন্যাসী। কি ভয়ঙ্কর খোলদারি সত্য তোমাদের। আগে যদি জানতাম না। আগে যদি জানতাম তো কি। এক সেকেন্ড, ঠান্ডা হয়ে গেছে। আগে যদি জানতাম তো তোর ভাঙা নৌকো চড়তাম না। সব কিছুতেই আসছি। হ্যাঁ, এই গানটা শুনতে শুনতে নিশ্চয়ই আপনার মনে পড়ছে সেই 56-57 সালের কথা, যখন বাড়িতে সবসময় কল থাকার তো প্রশ্নই নেই। যেতে হতো পাশের পুকুরে, সদ্য কিশোরী আপনি। হ্যালো হ্যালো হ্যালো, ফোনটা ধরে আছেন অথচ উত্তর দিচ্ছে না কেন? হ্যালো, কার ফোন? কে জানে? রেডিওটা বন্ধ করলে কেন? এই সকালবেলা সাউন্ড পলিউশন। নিউজ পলিউশন থেকে অনেক ভালো। রেডিও চালিয়ে সকালে কাজগুলো সারতে ভালোই লাগে। অ্যাটলিস্ট নিউজ পেপার পড়ার থেকে অনেক ভালো। কাগজে আসেই বাকি হাওয়ালা, ঘোটালা, খুন, রাজধানী, রেপ আর ডিভোর্স। এই তুলে শুনছো? হ্যাঁ বলো। আরে ডিভোর্সের কথা মনে পড়লো। আমাদের ডিপার্টমেন্টে নন্দী, আরে শ্যামলী নন্দী। আরে শুনছো তুমি? বলো না। আরে এই যে বছর দুয়েক হলো বিয়ে করেছে আর পড়াচ্ছে বছর খানেক মতো, এর মধ্যেই নাকি ওরা ডিভোর্স প্রসিডিংস তৈরি করেছে। ভাবো একবার। আমি তো ভাবি বিয়েই বা কেন আর ডিভোর্সই বা কেন। না না, ঘটনার পেছনে কোনো না কোনো কারণ তো থাকবে, কিন্তু এ এক অদ্ভুত ট্রেন্ড হয়েছে। দেখছি তো, আমাদের ডিপার্টমেন্টেই দেখছি, কলেজেই দেখছি, বেশিরভাগ মেয়েরাই যারা নতুন চাকরিতে ঢুকেছে তারা তাদের হাজবেন্ড সম্পর্কে ভয়ঙ্কর রকমের ক্রিটিক্যাল। এদের কাছে যদি স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্ক, বিশ্বাস, আন্ডারস্ট্যান্ডিং এসব কথা বলো, মানে বলা যায়, তাহলে বলবে যে কনজারভেটিভ, মেল, ফিউডাল। আরে আমাকে তোরা সবসময় বলে আমি নাকি ভীষণ কনজারভেটিভ। তোমার কি মনে হয়? আমার কিছুই মনে হয় না। ওসব ফেমিনিস্ট মুভমেন্ট ওসব এক ধরনের পাগলামি, একটা কেস। এই সবসময় তা নয়। কোনো মেয়ে চায় না বিয়ের পর তার ঘরটা ভেঙে যাক। আসলে তোমাদের তৈরি কিছু বিশেষণই সমস্যার সৃষ্টি করে। যেমন? যেমন নিপুণ সংসারী, বিনীত বধূ। ও, তুমি ওইসব নিয়ে ভাবো? না ভাবার কি আছে, আমিও তো একজন নিপুণ সংসারী, বিনীত বধূ। এসব নিয়ে ভাবতেন না, আলোচনাও করতেন। কেন? এসব নিয়ে ভাবনা, আলোচনা অনেকটা ইভিল স্পিরিটের মতো।
যে কোনো সময় শরীরে ভর করতে পারে, তোমারও। সর্বনাশ, অনেক বেজে গেছে। এত সকালে কোথায় যাবে? ডিপার্টমেন্ট রিফ্রেশার কোর্স, আজ ইনাগোরেশন ডে, 10টার মধ্যে পৌঁছতে না পারলে কোথায় একেবারে। যাওয়ার কথা ছিল? কোথায় যাওয়ার কথা ছিল? কোথায় যাওয়ার কথা ছিল বলো? জানি না। ও এক্সপো, আই এম সরি। আজ শেষ দিন, যাওয়া হলো না। এবারে বই মেলা যাওয়া হয়নি, নাট্য মেলা যাওয়া হয়নি। ও, এই জন্যই মুডটা এরকম। না না না, এটা এটা সত্যি খুব খারাপ ব্যাপার। বারবার কথা দিও, আসলে এত কাজের চাপ। এই যে লেখাপড়া, তারপর সেমিনার, তারপর বক্তৃতা। শোনো, সামনের মাসে লন্ডনে ফিল্ম ফেস্টিভ্যাল, আমরা অ্যাটলিস্ট 3টে ছবি দেখবই। সিরিয়াসলি দেখবই। হাসছো? এভাবে হয় না তুলি। এই যে লেখাপড়া, সংসার, বউ, প্রেম, আমার মনে হয়, শোনো, আমার মনে হয় অবসরের পর বিয়ে করাটাই বেস্ট। খাবে কোথায়? লাঞ্চের ব্যবস্থা আছে। ফিরছো কখন? ডিপার্টমেন্ট, তারপর ওখান থেকে একবার প্রেসে যেতেই হবে। তাহলে প্রেস থেকে সোজা বাড়ি তো? প্রেস থেকে একটু আনন্দের বাড়ি যেতে হবে। ওর শ্যালক সত্য ইংল্যান্ড থেকে ফিরেছে, সঙ্গে স্কচ, রেহার। তুমি তো জানো, যখন ফেরে তখনই নিয়ে আসে আমাকে নেমন্তন্ন করেন, আমাকে তো যেতেই হয়। তুমি কাল যে বইটা এনে রেখেছিলাম, বইটা কোথায়? রেডিওর পাশে। পেনটা? ব্যাগের মধ্যে। বউটা? 4 দেওয়ালের মধ্যে। ইউ আর রিয়েলি জিনিয়াস। তাড়াতাড়ি চলে আসবো। আরে আরে, তোমাকেও তো ওরা নেমন্তন্ন করেছিল, কিন্তু তোমার তো এসব পরিবেশে অ্যালার্জি, তুমি কিছুতেই সকাল থেকে রাত পর্যন্ত একা একা থাকা। দেখো, আমি তো তোমাকে। আচ্ছা, আমি তোমাকে খুব বিরক্ত করি না? তুমি তো আবার খুব সিরিয়াস হয়ে যাবে। এসব বিষয় একদম মাথায় ঢোকাবে না, এটা গন্ডগোল হয়ে যাবে। বসো। আর এর পরের এপিসোডগুলো, ওগুলো মোটেই সুখকর নয়। তর্ক বিতর্ক, মান অভিমান, রাগারাগি। নো ম্যাম, আমি আমার বউকে রেবেল হয়ে ওঠার সুযোগ দিতে রাজি নই। আমি চাই না এরকম একটা সামান্য বিষয়কে কেন্দ্র করে আমাদের এই এত সুন্দর বোঝাপড়াটা এটা নষ্ট হয়ে যায়। সামান্য বিষয়। হ্যালো, কে বলছেন? কাকে চাইছেন? দিচ্ছি, ধরুন। তোমার ফোন। হ্যালো, হ্যাঁ বলছি। কে আপনি? হ্যাঁ, কে আপনি? কি সব বাজে কথা বলছেন? কে? হ্যালো, ননসেন্স। কার ফোন? কে জানে, যত সব বাজে। কি বলছে নাকি? ওসব শোনার দরকার নেই, মাথা গরম হয়ে যাবে। কি যেন একটা বলবো ভাবছিলাম। জামা কাপড়গুলো আজ লন্ড্রিতে পাঠিয়ে। সকালে গ্যাসের ওখানে ফোন করেছিলাম, জানি না দিয়ে যাবে কিনা। যদি না দিয়ে যায় তাহলে তুমি ওই একটুখানি ম্যানেজ করো। এই শোনো না, আজ বিকেলে বিনু মাসিমার ওখানে যাবো ভাবছিলাম। কাল এসেছিলেন, খুব ধরেছেন যাওয়ার জন্য। কি ব্যাপারে? আমাদের পাড়ায় মেয়েদের একটা সংগঠন আছে, মানে বিনু মাসিমাই সব আর কি। তো ওরা ঠিক করেছে একটা অনুষ্ঠান করবে, চিত্রাঙ্গদা করতে চাইছে ওরা। রবীন্দ্রনাথ? কার কাছে শুনেছে, এককালে নাচ করার অভ্যেস ছিল, তাই। তুমি নাচবে এই বয়সে? প্লিজ তুলি, প্লিজ এটা করো না। এটা একটা হাস্যকর ব্যাপার হবে। না, নাচবে। তাছাড়া তুমি যাবেই বা কি করে? তোমার তো সারাদিনের কাজ ঘরে মজুদ। সকালের বাজার, তারপর লন্ড্রি, তারপর গ্যাস, তারপরেই তো আসল কাজ। নতুন বইটার একটা বিরাট চ্যাপ্টার পড়ে আছে, আর সারাদিন ধরে তোমায় ওটা কপি করতে হবে, কাল প্রেসে ওটা দিতেই হবে। এসব তো করে দেবই, কিন্তু বিনু মাসিমার ওখানে না গেলে ব্যাপারটা খুবই খারাপ দেখাবে। সে তোমার এখানটু ইচ্ছে হলে তুমি, তোমার ইচ্ছে হলে তুমি যাও, কিন্তু ভালো লাগবে না। ওসব আড্ডা মানে একটা মোটা দাগের ব্যাপার, যেসব গসিপ ওখানে চলে। আমি আসলে আমি লক্ষ্য করেছি, আমার ভালো লাগার কোনো জায়গায় যেতে চাইলে বা কিছু একটা করতে চাইলে তোমার কিরকম একটা প্যাসিভ আপত্তি হয়। দ্যাটস ট্রু।
দেখো, যেখানে আপত্তি করা উচিত আমি শুধুমাত্র সেখানে, না তোমার যদি মনে হয় ওখানে যাওয়াটা খুবই জরুরি তাহলে তুমি যাবে, কিন্তু কপির কাজ কমপ্লিট করা চাই। দ্যাট ইজ ইউর প্রাইম ডিউটি অ্যান্ড ইউর রেসপন্সিবিলিটি। দেখো তুলি, আচ্ছা তুলি, তুমি আমাকে সাহায্য না করলে আর কে করবে? আমার তো কোনো সেকেন্ড ইন্সপিরেশন নেই, তুমি সব। একম এবার দ্বিতীয়, এবার যেতে দিতে আজ্ঞা হোক। এসো। কি হলো? The first item of the breakfast menu. শুনেছি চিন্তাশীল মানুষেরা অন্ধকার না হলে প্রেম করতে পারে না। ফিরে আসি, অন্ধকারই তো ফিরে আসে। আলোয় শুধু বলে যাই ভালোবাসি, ভালো। ফেলটা সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি। ভালোবাসা পায়ে একটা সোনার বেড়ি পরিয়ে চারপাশে একটা গণ্ডি কেটে দিয়ে 8 বছর ধরে শুধু নিজে সম্পূর্ণ হতে চেয়েছো। যখনই কিছু বলতে চেয়েছি তখনই ভালোবাসার দোহাই দিয়ে থামিয়ে দিয়েছো। মাঝে মাঝে মনে হয় জীবনের কোনো অঙ্কই তো মিলল না। আমার এই হাত দুটো, পা, মুখ, ঠোঁট, কথা বলা সবকিছু তো তোমার ইচ্ছের কোষ দিয়ে তৈরি, আর আমি তোমার ইচ্ছের পুতুল হয়ে ভাঙাচোরা একটা নৌকোর মতো 8 বছর ধরে জীবনটাকে টেনে আমি নিজের সঙ্গে তো কথা বলছি কেন? আজকাল প্রায় নিজের সঙ্গে কথা বলি। তার মানে মানুষের সঙ্গে কথা বলে কি আমার শেষ হয়ে গেছে? আমি কি ভেতরে ভেতরে ফুরিয়ে যাচ্ছি? আর তাই শুধু নিজের সঙ্গে কথা বলি, নিজে নিজে লড়াই করি, নিজের ওপর রাগ হয়, নিজে নিজে কষ্ট পাই। কেন কেন এমন হয় আজকাল? তুলি, রাত্রের মেনুটা চেঞ্জ করলে হয় না? ও তুলি, অলিভ কালারের শার্টটা লন্ড্রি থেকে আনোনি? লেখাটা কিন্তু আজকে কপি করে দিতেই হবে। কি 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 চাকরি করবে? তোমার মাথা খারাপ? সংসারটা কে করবে? নাচবে এই বয়সে? প্লিজ তুলি, এটা করো না। কথা দিচ্ছি পরের বুক ফেয়ারে তোমাকে নিয়ে যাবই, কথা দিচ্ছি। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। হ্যাঁ, যাই যাই। লোকটা চিঠিতে, টেলিফোনে তুলি সম্পর্কে এই ধরনের কথা বলছে বা কেন? লোকটা কি তুলির পরিচিত কেউ? না, লোকটার অ্যাটিটিউড, মোটিভ তুলির সঙ্গে এই ধরনের টেস্টের কোনো লোকের আলাপ পরিচয় থাকার তো কথা নয়, অ্যাটলিস্ট উচিত নয়। তাহলে লোকটাকে
লোকটাকে আমাদের মধ্যে একটা মিসট্রাস্ট তৈরি করে আমাদের আমাদের সম্পর্কটা নষ্ট করে দিতে চাইছে। কিন্তু তাতে ওর লাভ কি? লোকটা যা বলছে তা যদি সত্যি হয়, যদি সত্যি সত্যি তুলির কাছে কেউ অন্য কেউ রাবিশ, যত সব আবল তাবল ভাবছি। সরি তুলি, সরি, তোমার সম্পর্কে এই ধরনের ভাবনা, আই এম রিয়েলি কনফিউজড। আসলে লোকটা যেভাবে চিঠিতে টেলিফোনে, আমি যতই ভাবছি যে আমি ভাবনাটা ভাববো না, ততই যেন ভাবনাটা আমার আমার মাথার মধ্যে আমার মধ্যে চেপে বসছে। তোমাকে একটা ফোন করলে কেমন হয়? একটা ফোন। না, এমনি ফোন করলাম। হ্যাঁ, ইচ্ছে হলো। কি করছো? না, আমার শরীর খারাপ করেনি। না, তোমার স্নান হয়ে গিয়েছে? কি এমন কাজ করছো যে স্নান খাওয়ার সময় পাচ্ছ না? মানে কটা বাজে বলো তো? কি ঘুমিয়ে পড়েছে? দ্যাটস নট গুড। আনটাইমলি ঘুমিয়ে পড়া ইজ ভেরি ইনজুরিয়াস টু হেলথ। যাকে শোনো, লেখাটা কত? ও, শুরু করে দিয়েছো? ও, ইউ আর রিয়েলি জিনিয়াস। রাত্রে ফিরে যেন ওই ঝকঝকে লেখাটা দেখতে পাই। হুম, হ্যাঁ, তাড়াতাড়ি ফিরবো। হ্যাঁ বাবা, 10টার মধ্যেই। হ্যাঁ ঠিক আছে, রাখছি। শোনো, হ্যালো। না, বলছিলাম যে স্নান করে খেয়ে নাও। রাখি। আচ্ছা, সব তো ঠিকই আছে। ঠিক তো থাকবেই। হ্যালো। বলছি। Who the hell you was? কে আপনি? হ্যাঁ, কি সব বাজে কথা বলছেন? কে আপনি? একজন ভদ্রলোকের স্ত্রী সম্পর্কে আপনি বুঝতে পারছেন না আপনি কার সম্পর্কে কি বলছেন? আমাদের অনেক দিনকার সম্পর্ক। কি বললেন? রোজ আসে আমি কলেজ চলে যাওয়ার পর? আই কান্ট বিলিভ ইট, আই কান্ট বিলিভ ইট। এটা ইম্পসিবল। শুনুন শুনুন, আপনি স্ক্যান্ডাল রটাচ্ছেন, আর রটাচ্ছেন। আপনি আমার ইমেজটা নষ্ট করতে চাইছেন। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আরে আবার আপনি সেই একই কথা বলছেন। বললাম তো আমি আপনার কোনো কথা শুনতে চাই না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমি কিন্তু এবার আপনাকে ওয়ার্ন করছি। হ্যাঁ করছি। আপনি যেভাবে আমাকে বিরক্ত করছেন, না আমাদের মধ্যে কোনো গন্ডগোল নেই। বললাম তো আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ কোনো, কেন বলুন তো? কি কেন বাড়ি ফিরে যাব কেন? কি বললেন? আজকেও তাকে দেখেছেন?
দরজাটা খোলা রেখে দিয়েছি। ও একটু আগে আরতি কাজ সেরে গেল, আমার খেয়াল ছিল না। খেয়াল না থাকারই কথা। হ্যাঁ না? না, আমার লেখায় যেরকম মনোযোগ দিয়েছে। তো তুমি ফিরে এলে? না, ফিরে এলাম। মনে হলো আমি ফিরে এলে তুমি খুশি হবে, তাই। এই তো বললে কত কাজ আছে, ক্লাস আছে, প্রেস আছে। কিন্তু ফোনটা নামিয়ে রেখে মনে হলো বাড়িতে তো বউ আছে। বাবা বউ প্রেমে উঠলে উঠলে যে। কি করছো? তোমাকে। হ্যাঁ? তোমাকেই তো খুঁজছি। এই তোমার শরীর টরীর খারাপ হয়নি তো? যে লোকটা রাত বিরেত ছাড়া বাড়ি ঢোকে না, সে কিনা প্রেমের জলে টইটুম্পল হয়ে অসময়ে বাড়ি ফিরে এলো। প্রেমেরও জোয়ারে ভাষা বধু আরে বাঁধন খুলে দাও দাও দাও। আমার কিন্তু এবার সত্যি ভয় করছে। ভয় তো আমার করছে। যাক, তোমার খাওয়া হয়ে গিয়েছে? না। ফাহিম, আজ একসাথে খেতে বসবো। ইভিনিং একটা ফিল্মও দেখা যাবে। তবে ডিনার সেরে আই ওয়ান্ট টু সেলিব্রেট দ্যাট ডে। কেন কেন এই দিনটা হঠাৎ কি দোষ করলো? আর তাছাড়া আমি বিনু মাসিমার ওখানে যাবো, দেখো না তৈরি হয়ে আছি। না, কোথাও যাবে না তুমি, কোথাও না। তুলি তুলি হ্যাঁ। তুলি, আমাকে তুমি সেই গানটা দু লাইন শোনাবে? গান? এই ভর দুপুরে খালি পেটে গান? না না না, কিছুতেই না। প্লিজ, দুটো লাইন। আচ্ছা শোনাচ্ছি। হাত খানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে ভরবো তারে, রাখবো তারে সাথে, একলা পথে চলা আমার, করবো রমণীয়। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। তুমি জানো পার্টিকুলারলি এই গানটা শুনে ভুল হলে আমার আমার কিরকম একটা রিয়াকশন হয়। কারণ এই একটা গানই আমি তোমাকে চিনতে পারি, আমি তোমাকে বুঝতে পারি। এই গানটার সুরের সঙ্গে তুমি এমন ভাবে কন্ডিশন। সুরটা সময়ের তারে বাঁধা থাকে, বুঝলেন মশাই? এই সময়টা সুরটাকে ধরে রাখতে চাইছে না। তুমি বসো না, আমি খাবার গরম করে নিয়ে আসছি। এই কালো কোটটা এখানে এলো কি করে? এই কালো কোটটা, হ্যাঁ, কোটটা যদিও আমার কোটের মতো দেখতে। না, এটা তো আমারটা তো নয়। আমারটা নয়, তাহলে কার? তাহলে কেউ কি কোটটা ফেলে গেছে? তার মানে লোকটা তুলির সম্পর্কে যা যা বলেছে সব সত্যি। ওখানে দাঁড়িয়েছো কেন? ক্লিন ইয়োরসেলফ। কি? বাথরুমে যাও, ক্লিন ইয়োরসেলফ। এই তোমাকে এরকম স্টিফ লাগছে কেন বলো তো? এই রোদ্দুর, এই মেঘ, বুঝি না বাবা। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ, কে কে আপনি? ও
এত বড় ক্ষতিটা কেন করলে? না, যে গোপন ছিল তা না হয় গোপনই থাকতো। অনেক দিনকার সম্পর্ক তো আমাদের। আপনি আমার ভিতরের ইনোসেন্সটাকে মেরে ফেললেন। কেন বলুন তো? হ্যালো হ্যালো, এখনো বসে আছো? যাও ফ্রেশ হয়ে নাও, আমি ততক্ষণে খাবারটা রেডি করি। যাও না গো। সোমনাথ আমাকে ভুল বুঝবেই। ওকে আমি কেমন করে বোঝাবো যেটা ঘটেছে সেটা সেটা কোনো পাপ নয়। সামান্য একটু মুক্তি পাওয়ার লোভে আমি হয়তো একটু অবাধ্য হয়ে পড়েছিলাম। হ্যাঁ, ওকে যে আগে কথাটা বলিনি সেটা ঠিক করিনি। প্রথমে তো বলতেই চেয়েছিলাম, পরে এক সময় মনে হলো বললে যদি ও আমার এই অবাধ্যতাটুকু কেড়ে নেয়। চিরটা কাল তো আমাকেই ওর আনন্দ শেয়ার করতে হয়েছে, এখন ও কি আমার আনন্দ শেয়ার করতে চাইবে? সায়ন্তন, সায়ন্তন আমার কাছে আসে মাঝে মধ্যে, আজও এসেছিল। অন্ধকার টানেলের মধ্যে দিয়ে যেতে যেতে কেউ যদি হঠাৎ এক চিলতে আলো দেখতে পায়, সেই আলোটুকুর কাছে পৌঁছাবার জন্য সে তো অস্থির হয়ে উঠবেই। সায়ন্তন হলো আমার এই হাঁসফাঁস করা গুমোট ঘরটার মধ্যে হঠাৎ করে উড়ে আসে একটা জোনাকি। কি ব্যাপার আবার? বসো না। তোমাকে এরকম অ্যাবসেন্ট মাইন্ডেড লাগছে কেন? অ্যাবসেন্ট মাইন্ডেড না তো। না, মনে হলো কিছু ভাবছো। কি ভাববো? না, তোমাকে তোমাকে কিরকম যেন আনন্যাচারাল লাগছে। এই কথাটা আমি তোমাকে বলবো ভাবছি। আমারটা আমি তুলে নিচ্ছি। বললাম না তোমাকে কিরকম আনন্যাচারাল লাগছে। হঠাৎ করে কলেজ থেকে ফিরে এলে থমথমে মুখ, কথা বলে ঠিক করে উত্তর দিচ্ছে না, আবার নিজের খাবার নিজে তুলে নেবে বলছো। দেখো কেন নিজের খাবার নিজে নেওয়া যায় না? সেলফ সাফিসিয়েন্ট হওয়ার চেষ্টা করছে। 8 বছর আমাদের বিয়ে হয়েছে, কোনোদিন নিজে হাতে খাবার তুলে নাওনি, আমিই দিয়েছি। শুধু তাই নয়, প্রথম গ্রাসটা আমি খাইয়ে না দিলে তোমার মুখটা থমথম করতো। হঠাৎ কি এমন হলো যার জন্য এতদিনের পুরনো অভ্যেসটা বদলে ফেলছো? বলো না গো, কি হয়েছে? তুমি কি আমাকে খেতে দেবে? এরকম ব্যবহার করছো কেন? আমি কি কোনো অন্যায় করেছি? কি করেছি বলো আমাকে, বলো। তুমি কি আমাকে খেতে দেবে না আমি চলে যাবো? কোনটা? না না চল, চল। এক সেকেন্ড। দুটো প্লেট কেন? মানে মানে দু জায়গায় প্লেট কেন? ওই চেয়ারটা নিয়ে সেখানটা রাখো। তোমার কি হয়েছে বলো তো? আর ইউ ফিলিং সিক? নট এট অল। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আমরা খেতে বসেছি দুজন, আরেকটা ছেড়ে কি দরকার? দরকার আছে বলেই তো বলছি। আমি তোমাকে বলেছি আর একটা চেয়ার নিয়ে সেখানটা রাখতে, তুমি রাখবে। যাও গিয়ে নিয়ে এসো চেয়ারটা। যাও। এবার ওখানে একটা প্লেট দাও। কেন? নো আর্গুমেন্ট প্লিজ। নো আর্গুমেন্ট প্লিজ। এটা আমার বাড়ি, আমি তোমাকে যা বলবো তুমি তাই করবে। আমি তোমাকে বলেছি আর একটা প্লেট নিয়ে চেয়ারটার সামনে রাখতে, তুমি রাখবে।
রাখো, রাখো। ভাই, সে কোথায়? কে? সে? কার কথা বলছো বলো তো? তুমি ভালো করেই জানো আমি কার কথা বলছি। কোথায় সে? কোথায় সে? এত নার্ভাস হয়ে পড়ছো কেন? নার্ভাস হয়ে পড়ছো কেন? নার্ভাস হওয়ার কিচ্ছু নেই, যেটা ঘটা সেটা তো ঘটবেই। যাও গিয়ে কোটটা নিয়ে এসো। কোন কোট? কার কোট? আহ, কথায় কথা ভালো, এক্সাইটমেন্ট, টেনশন, বিচ্ছিরি একটা ফিল ক্রিয়েট হতে পারে। আমি তোমাকে বলেছি কোটটা নিয়ে আসতে, তুমি নিয়ে আসবে। যাও গিয়ে নিয়ে এসো কোটটা। এই কোট ব্যাপারটা তোমার মাথায় ঢুকলো কি করে বলো তো? কোট এখানে আসবে কোত্থেকে? তোমার কোট তো, তোমার নিশ্চয়ই কিছু গোলমাল হচ্ছে জানো। হঠাৎ করে কলেজ থেকে ফিরে এলে থমথমে মুখ, কথা বলে ঠিক করে উত্তর দিচ্ছ না, সে খাবার দেওয়া, চেয়ার, কোট, তুমি নিশ্চয়ই কিছু ভুল দেখেছো, অপটিক্যাল ইলিউশন। অপটিক্যাল ইলিউশন? চোখের ভুল? এখন আমার কি করা উচিত? কি করা উচিত আমার? তোমার যা ভালো মনে হয়, আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারো, মারতে পারো, ডিভোর্স। আর যদি মনে হয় তোমার তুলি কোনো অন্যায় করেনি, করতে পারো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি ভান করছো না তোমার অনুশোচনা হচ্ছে? হ্যাঁ, কোনটা যে তোমার হচ্ছে আর কোনটা যে তোমার ক্ষেত্রে ঠিক, আই এম কনফিউজড। শোনো, আমি চারুলতার স্বামীর মতো গালে হাত দিয়ে কাঁদতে বসবো না, আবার ওথেদের মতো তোমার গলা টিপেও মারবো না। আমি এমন কিছু করবো না যাতে তুমি কষ্ট পাও, যাতে তোমার সুখ, তোমার শান্তি, তোমার নিশ্চিন্ত আরাম, তোমার অফুরন্ত অবসর, এই সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। এমন এমন কিছু করবো না, আমি করবো না। তবে আমি এমন কিছু করবো যাতে যাতে তুমি বুঝতে পারো যে তুমি অন্যায় করেছো। হ্যাঁ, অন্যায় করেছো তুমি। আর যে মারাত্মক ভুল তুমি করেছো তার কোনো ক্ষমা হয় না তুলি। কি করতে চাও তুমি বলো? একটা সত্যি, আজ থেকে আমাদের মেনে নিতেই হবে। এই বাড়িতে আজ থেকে আমরা তিনজন, উই আর থ্রি। মানেটা খুব সোজা। এই বাড়িতে আজ থেকে আমরা তিনজন। বুঝতে পেরেছো তুমি ব্যাপারটা? এবার যাও, কোটটা নিয়ে এসে চেয়ারটার উপর বসিয়ে দাও। যাও। সম্রাট, এসব পাগলামো হচ্ছে। Don't get excited. Be quiet. Quiet. আমি তোমাকে বলেছি কোটটা নিয়ে চেয়ারটার উপর বসিয়ে দিতে, তুমি বসাবে। যাও বসাও। একটা পাপেটের মতো দাঁড়িয়ে দেখছো। যাও গিয়ে নিয়ে এসো কোটটা। That's like a good girl. এবার ওকে খাইয়ে দাও। আমার দিকে তাকিয়ে হা করে দেখছো কি? আমাকে যেমন করে খাইয়ে দিতে ঠিক তেমনি ভাবে এবার ওকে খাইয়ে দাও। খাওয়াও, খাওয়াও। এই তুমি এত ইমোশনাল হয়ে পড়ছো কেন? এত ইমোশনাল হয়ে পড়ছো কেন? ইমোশনাল হওয়ার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। দেখো, যেটা ঘটা সেটা তো ঘটবেই না। এটা দেখো, এটা কষ্ট হলেও মেনে নিতে হবে। এটা তোমাকে, আমাকে, আমাদের দুজনকে মেনে নিতে হবে। সম্রাট, তুমি বিশ্বাস করো আমি তোমাকে অপমান করতে চাইনি। তুমি আমার কাছে আগে যেমন ছিলে এখন ঠিক তেমনটাই। আমি তো কোনো বিশ্লেষণ চাইছি না, কোনো বিশ্লেষণ চাইছি না আমি। ব্যাপারটা যদি তোমার কাছে মনে হতো এটা অন্যায় কিংবা এটা ভুল, তাহলে তো ঘটনাটাই ঘটতো না। না সম্রাট, তুমি আমাকে যে কোনো শাস্তি দাও, আমি মাথা পেতে নেবো, কিন্তু তুমি যা করতে চাইছো আমি সহ্য করতে পারছি না। সম্রাট, এ তো সবে শুরু, সবে শুরু। যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমাদের এই সত্যিটা মেনে নিতেই হবে, তোমাকেও আমাকেও।
এরপর এরপর আমরা তিনজন মিলে আমরা একসাথে ব্রেকফাস্ট করবো, তারপর লাঞ্চ, তারপর ডিনার। আমরা তিনজন মিলে একসাথে তুলি, তুমি আমি আর এই কর্তা। তারপর আমরা বেড়াতে যাবো, গরমের ছুটিতে তুলি। আমরা আমরা কোথায় কেন যাবো, সেবার গেছিলাম, তোমার মনে আছে? আমরা পার্টিতে যাবো তিনজন মিলে, তুমি আমি কর্তা। একসাথে একসাথে আমরা ওই বেডরুমটাতে থাকতে পারবো না। ইফ ইউ ফিল দেন তুমি থাকতে পারো, তুমি কোটটাকে নিয়ে থাকতে পারো। প্রথম প্রথম তোমার হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু পরে দেখবে তুমি তুমি পারছো, তুমি অভ্যস্ত হয়ে গেছো। কিন্তু আমাকে আমাকে তো একা থাকতেই হবে, একা। Because one is always the lonely number, and I am one. তুমি আমাকে ভুলে যাবে, আমি ভাবতেই পারি না। আমাকে মন থেকে মুছে ফেলে তুমি আছো এই সংসারে, হাঁটছো বারান্দা, আঙুলে জড়াচ্ছ চুল, মুখ দেখছো আয়নায়। আমাকে মন থেকে মুছে ফেলে তুমি তুমি অস্তিত্ব ভূভাগে ফোটাচ্ছ ফুল, আমি ভাবতেই পারি না। আমার চোখ মধ্যদিনের পাখির মতো ডেকে বলছে তুমি এসব। আমার হাত কাতর ভায়োলিন হয়ে রাখছে, তুমি এসব। আমার ঠোঁট কৃষ্ণার্ত তটরেখার মতো ডাকছে, তুই এসব। সোমনাথ, সোমনাথ, আমার পিরিয়ড চলছে। স্বাধীনতা মানে তো অসভ্যতা আমি নয়। কি দিনই আমি তোমাকে একটা মেয়ের বিয়ের পর যা যা পাওয়া দরকার আমি তোমাকে সব দিয়েছি। সুখ, শান্তি, নিশ্চিন্ত আরাম, অফুরন্ত অবসর, আর নিজের সংসারটা নিজের মতো করে সাজানোর স্বাধীনতা। আর তুমি চাকরি করতে চেয়েছিলে, আমার আপত্তি ছিল, তাও সংসারের কথা ভেবেই। এ নিয়ে মাঝে মধ্যে হয়তো একটু কথা কাটাকাটি, একটু মান অভিমান, রাগারাগি, তর্ক বিতর্ক, তাও আমার স্পষ্ট করে কিছুই মনে নেই। শুধু একটাই অভাব তোমার, তাও তোমারই শারীরিক ত্রুটির জন্য। যেদিন জানতে পেরেছিলে, আমার হাত দুটো ধরে বলেছিলে সোমনাথ, তোমাকে দেওয়ার মতো আমার আর কিছুই রইল না। মিথ্যে ছিল সেসব দিন, সে সব স্মৃতি মিথ্যে ছিল। মিথ্যে তো বলিনি, সব সত্যি। দিনের আলোর মতো সত্যি ছিল সেসব দিন, কিন্তু আজ যেটা ঘটেছে সেটাও সত্যি। আর আমার এই সত্যিটা যে তুমি বুঝবে না, বা আমি বোঝাতে পারবো না, সেটা বুঝিনি। আসলে মনের কোন গভীরের কোন আনন্দ যে কাকে কখন ভাসিয়ে নিয়ে যায়। আচ্ছা সোমনাথ, ভেবেছো কখনো 8 বছর আগে সবকিছু ছেড়ে দিয়ে সেই যে তোমার সোনার খাঁচায় ঢুকলাম, আর বেরোতে পারিনি। খাঁচার মধ্যে শুধু ডানা ঝাপটিয়েছি। যখন যে কথা বলতে শিখিয়েছো তোতা পাখির মতো গুলো,
কি আছে? আর এই কথাগুলো যখনই তোমাকে বলতে চেয়েছি তখনই ভালোবাসার সেই পুরনো ম্যাজিক স্টিকটা আমার চোখের উপর বুলিয়ে বলে উঠেছো তুমি ভালোবাসার সেই গানটা গাইবে। ওই একটা গান, ওই একটা গান, ওই একটা সুর আর তুমি আমার কাছে এক তারে বাধা ছিল। But this sting is now broken. I don't want to know how, when and why, but it's broken. That is enough. Enough for me. Enough. অনেক বেলা হয়েছে, খাবে? আমার খিদে নেই। আমাকে এত কষ্ট কেন দিচ্ছে বলো তো? এই একই কথা তো আমিও তোমাকে বলতে পারি। আমার খুব খিদে পেয়েছে, নাও। একা খেতে ইচ্ছে করছে না। কি হলো? তুমি কি আমাকে একটু একা থাকতে দেবে? একটা ভুল সত্যের উপর দাঁড়িয়ে তুমি অযথাই আমাকে ঘৃণা করছো সোমনাথ। সোমনাথ, 8 বছর আমাদের বিয়ে হয়েছে, বুকে হাত দিয়ে বলো তো কোন কথাটা আমি তোমার কাছে লুকিয়েছি বলো? আজ যেটা ঘটেছে সেটাও আমি তোমাকে বলতাম। আজ না হোক 2 দিন বাদে ঠিকই বলতাম, কারণ বিশ্বাস করো এমন কোনো ঘটনা ঘটেনি যা তোমাকে বলা যায় না। হ্যাঁ, তুমি আমার দোষের মধ্যে বলতে পারো তুমি জানার আগে আমি ব্যাপারটা তোমাকে বলিনি, তার মানে এই নয় যে আমার মধ্যে একটা পাপের জন্ম। কাজ আছে, আমাকে পরীক্ষার খাতা দেখতে হবে। তুমি যদি মনে করে থাকো তোমার ইনোসেন্সের সুযোগ নিয়ে 8 বছর পরে এরকম একটা কাণ্ড ঘটাবো, তার জন্য এতগুলো বছর অপেক্ষা করার কোনো দরকার ছিল না। নিজের ব্যক্তিত্বকে অনেক বড় মনে করে আমি অনেক আগে চলে যেতে পারতাম। হ্যাঁ, সেটা তো তুমি এখনো করতে পারো। সেটা যে আমি পারবো না সেটা তো, আর কেনই বা যাবো? আমি তোমার কাছে এই বাড়িটাই থেকে প্রমাণ করে দেব আমার সম্পর্কে তুমি যা যা ভাবছো তা কতটা ভুল, কতটা মিথ্যে। কোটটা তো মিথ্যে না। কোটটা না তোমার কাছে একটা অবসেশন হয়ে গেছে। যাও, কোটটাকে নিয়ে এসো, কোটটা খাইয়ে দাও, কোটটাকে সঙ্গে নিয়ে ঘুমো। এবারে আমরা 3 জন এভাবে বাঁচা যায় না সোমনাথ। ঘৃণা, অবিশ্বাস, মিসআন্ডারস্ট্যান্ডিং নিয়ে বেঁচে থাকা যে মৃত্যুর চেয়ে তো কত যন্ত্রণা। যন্ত্রণা আমারও বড় কম নয়। যখনই ভাবি কি এমন বাড়তি সুখ তুমি চেয়েছিলে যা আমি তোমাকে দিতে পারিনি, আর যে কারণে তোমাকে এরকম ডিসঅনেস্ট হতে হলো। কিছু মনে করো না সোমনাথ, মাঝে মাঝে আমারই তোমাকে ডিসঅনেস্ট মনে হয়। What? আমি dishonest? You have become so desperate, so frantic. একটা কথা বলাতে তোমার কিরকম ভয়ঙ্কর রিয়াকশন হচ্ছে দেখো। আসলে তুমি যদি সত্যি ডিসঅনেস্ট হতে তাহলে এরকম করতে না। না তুমি দিনের পর দিন তুমি কিরকম আনপ্রেডিক্টেবল হয়ে উঠছো। একটা শব্দ ব্যবহার করাতে তোমার আত্মসম্মানে এত ঘা লাগলো, আর তুমি যে আমাকে টেনে হিঁচড়ে অনেক নিচে নামাতে চাইছো তাতে বুঝি কোনো দোষ নেই। আর সেক্ষেত্রে প্রতিবাদ করতে গেলে আমি ডেসপারেট এন্ড ফ্র্যান্টিক। Of course, desperate নাও তুমি। আমি তো ভাবতেই পারি তোমার কি এমন ক্রাইসিস ছিল তোমার যে কারণে তোমাকে এরকম একটা ইনডিসেন্ট ঘটনা ঘটাতে হলো। অনেক বলা হয়ে যাচ্ছে, যদিও আমি বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, তবু শেষবারের জন্য বলি, তুমি বিশ্বাস করার চেষ্টা করো কোনো ইনডিসেন্ট ঘটনা ঘটেনি। এটা তোমার একটা আদিম কল্পনা, একটা হেজিমনি, যেটা তোমার উপর এভিল স্পিরিটের মতো ভর করে আছে। চিৎকার করো না, চিৎকার করতে আমিও পারি। তুমি ক্রাইসিসের কথা বলছিলে না? হ্যাঁ, ক্রাইসিস আমার ছিল। তোমার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে পৃথিবীর দরজাটা আমার কাছে বন্ধ হয়ে গিয়েছিল। এটা আমার ক্রাইসিস। নিজের মতো করে আনন্দের মুহূর্তগুলোকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করতো, কিন্তু তুমি আমাদের সেই সামান্য স্বাধীনতা, সামান্য অধিকারটুকু দাওনি। এটা আমার ক্রাইসিস। কেউ যদি আমাকে একটু বেশি গুরুত্ব দিত, বা আমি যদি কাউকে একটু বেশি সময় দিতাম, তোমার ভেতরটা জ্বালা করতো। এটা আমার ক্রাইসিস। পড়তে তো দিলেই না, নাচটা পর্যন্ত ছাড়তে বাধ্য করলে। স্কুলে পড়ানোর যে সুযোগটা এসেছিল সেটা বিচ্ছিরি ভাবে নষ্ট করেছো তুমি। এগুলো আমার ক্রাইসিস। দেখো তুমি বিয়ের পর মেয়েদের কিছু নিয়ম কানুন, কিছু বিধি নিষেধ মেনে চলতেই হয়।
দ্যাট ইজ দ্য সিস্টেম, সিস্টেম নট দি ক্রাইসিস। হাজার হাজার মেয়ে সংসার করছে, তোমার মতো ক্রাইসিস তাদেরও আছে। তারা যদি এখন সকলে তোমার মতো করে- আমাদের বিয়ে হয়েছে, আমি তোমার তুমি সাহসী হয়ে ওঠার কথা বলছিলে না? হ্যাঁ, সাহস আমার সত্যিই ছিল না, নইলে কবে আমাদের সম্পর্ক ভেঙে যেত। সত্যি আমার সাহস ছিল না, নইলে একটু সুখ, একটু আনন্দ, অনেক দিনের জমে থাকা ইচ্ছের মুহূর্তগুলোকে কেউ চুরি করতে চায়? তা তো আমাকে বলে তো কোনো লাভ নেই, যা ভালো বোঝো করতে পারো, সব তোমার হাতে। আমার খুব খিদে পেয়েছে। আমি তোমাকে খেতে দেবো? একসাথে খাই। একটা কথা বলবো গো। বলো। ওই চেয়ারটা সরিয়ে দেবো? আজ থাক, আমি না হয় নিজে হাতে কাল সকালবেলা। কাল আমাদের বিয়ের তারিখ, তোমার মনে আছে? মনে আছে। আনন্দ ভৈরবী কবিতাটা মনে আছে। সে কি জানি তো না, এমনই দুঃসময় লাফ মেরে ধরে মোরগের লাল ঝুঁটি। সে কি জানি তো না, হৃদয়ের অপচয় কৃপণের বাম মুঠি। সে কি জানিত না, যত বড় রাজধানী তত বিখ্যাত নয় এর হৃদয়পুর। সে কি জানিত না, আমি তারে যত জানি অনখ সমুদ্র। কোটটাকে সঙ্গে নিয়ে নাচো। মানে? ডান্স উইথ দ্য কোট। হোয়াট? এই কোটটাকে সঙ্গে নিয়ে নাচলে তোমার কেমন দেখায় আমি একটু দেখতে চাই। কি হলো কি তোমার? মনে হচ্ছে আবার সে পাগলামের ভূতটা। ভদ্রভাবে কথা বল। ভদ্রতা আমাকে শিখিও না। সবকিছু যখন নতুন করে তৈরি হচ্ছিল তখন সেই অবিশ্বাস, সেই ঘৃণা, সেই কোটটাকে নিয়ে ভেবেছিলাম আমি বোধহয় ভুল। ভেবেছিলাম আমি তোমাকে নিয়ে হয়তো একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, কিন্তু যা ভেবেছিলাম তা ঠিক না, ঠিক নয় তা। Someone is very much present with you. সোমনাথ, very much in you. তোমার নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে অন্য কেউ। আমি নই তুলি। তোমার নাচের প্রতিটি মুদ্রার সঙ্গে অন্য কেউ।
আমি নই তুলি। তোমার অঙ্গভঙ্গি, গানের সুর, মিউজিক, রিদম, এই সমস্ত কিছুর সঙ্গে অন্য কেউ, আমি নই তুলি। আমি স্পষ্ট দেখেছি তুমি অন্য কারোর সঙ্গে নাচছো, তুমি অন্য কাউকে আদর করছো, ভালোবাসছো, চুমু খাচ্ছ। হ্যাঁ, যেমন করে আমাকে তুমি দু হাতে গলা জড়িয়ে ধরে আদর করতে, ঠিক তেমনি করে আমি স্পষ্ট দেখেছি। আমি যা যা দেখেছি, তুমি এখন কোটটার সঙ্গে ঠিক তাই করবে। তুমি না, অসম্ভব। কোটটাকে সঙ্গে নিয়ে নাচবে? না, কিছুতেই না। নাচবে। তবে নাচতে নাচতে তুমি কোটটাকে আদর করবে, ওকে ভালোবাসবে, তুমি ওকে চুমু খাবে। সোমনাথ, পাগলামি করো না। কি করছো? তোমার মিথ্যা ভাবনাগুলোকে আমি কিছুতেই প্রশ্রয় দিতে পারছি না। প্লিজ, তুমি মিথ্যে বান্ধা নয়। আমি যা দেখেছি, তুমি এখন এই কোটটার সঙ্গে ঠিক তুমি তাই করবে। তুমি কোটটাকে সঙ্গে নিয়ে নাচবে। না, পাগলামি করো না। প্লিজ, আমাকে মেরে ফেললেও না। প্লিজ, তুমি ডান্স উইথ দ্য কোট। না, সোমনাথ, এসব করো না। সোমনাথ পাগল। উইথ দ্য কোট। তুলি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ তুমি? তোমার আর কোনো ভয় নেই, তোমার। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমি ভয় কেঁপে ওঠা আমার গান গাওয়া ছোট্ট পাখির কোনো ভয় নেই, সোনা। তুমি আমার এই বিস্তৃত ডানার মধ্যে তুমি নিশ্চিন্ত, তুমি নিরাপদে থাকবে। তুলি, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? প্লিজ, তুলি। নাটকটা এভাবে শেষ হতেই পারত, কিন্তু হয়নি। আসলে জীবনের অঙ্কটা তো সহজ যোগ কিংবা বিয়োগফল নয়, অনেকটা উৎপাদক বিশ্লেষণের মতো। কখন, কোথায়, কিভাবে যে বাঁক নেবে বলা খুব মুশকিল। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এখানে একটা বিরতি নিই, 10 মিনিট।
হাঁটুর ব্যথাটা? ও, ডাক্তার কি বললেন? না, কমে তো যাবেই, আমি সে কথা বলছি না, কিন্তু একটু সাবধানে থাকতে বলো। ভোরবেলা উঠে লাফাতে লাফাতে গাছে জল দিতে না যাওয়াই তো ভালো। এই বয়সে একটু সাবধানে থাকতে হবে তো, নাকি? হুম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ভালো আছি। হ্যাঁ, না গো, এখনো ফেরেনি। চিন্তা করছো কেন? ওর ফিরতে রোজই তো রাত হয়। হ্যাঁ হ্যাঁ, 10টা তো বাজে। হ্যাঁ, খুব কাজের চাপ গো মা, রোজই ভাবি যাবো। আরে যাওয়া হয় না শেষ পর্যন্ত। এই কাজ ও কাজ, কাজের কি শেষ আছে মা? নিজে তো সংসার করেছো, এখনো করছো, মনে হয়নি কখনো সংসার অতি বিষম বস্তু? মা, কতবার বলবো বলো তো আমরা ভালো আছি? হ্যাঁ, না কিচ্ছু হয়নি। হ্যাঁ, তোমার জামাইও বেশ আছে, ঠাসা আছে। অত ভালো না আমি জামাই তোমার, আবার কি গো? মা, তোমাকে আমি পরে কল ব্যাক করছি। হ্যাঁ, একটা ফোন এসেছে। তোমরা ভালো থেকো, কেমন? ঠিক আছে। হ্যালো, তুমি এখন ফোন করলে কেন? হ্যাঁ, অসুবিধা তো থাকতেই পারে। তাছাড়া সোমনাথ এই সময় সারাদিন পরিশ্রম করে বাড়ি ফিরে, ওর ভালো নাও লাগতে পারে। না 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 না, সোমনাথ একেবারেই সেই রকম নয় তবু। হ্যালো হ্যালো, কার ফোন? আমি তোমাকে একটা প্রশ্ন করেছি তুলি, ফোনটা কার? কার সঙ্গে কথা বলছিলে? কেন অসুবিধা আছে? আবার নাটক করতে শুরু করবে? হোয়াট? আমি নাটক করি? নাটক ছাড়া কি, কোনো রিয়েলিটি নেই। একটা কল্পনাকে মনের মধ্যে লালন পালন করে পাগলামো করছো, আর আমি দিনের পর দিন সেটা মেনে নিচ্ছি। আর নয়, ইনাফ ইজ ইনাফ। এবার একটা বোঝাপড়া দরকার গো। সারাদিন পরিশ্রম করে ঘরে ঢুকেছে, কারোর সঙ্গে প্রেম করে না? সেটা করলেও জানবো কি করে? ওটা তো তোমাদের, মানে পুরুষদের একচেটিয়া। বউ আর তার সাথে আর কেউ না থাকলে তো তোমাদের সোশ্যাল স্ট্যাটাস বাড়ে না। ওটা তো তোমাদের প্রেস্টিজ ইন্ডিকেটর। বাজে কথা বন্ধ করো। এত রাতে তোমার ফোন আসে কেন? কেন, আমার কোনো বন্ধু আমাকে রাতে ফোন করতে পারবে না? বিবাহিত জীবনের অনুশাসনের মধ্যে একথা লেখা আছে নাকি? আমার কোনো আত্মীয় স্বজন থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, বাইরে বেরোতে পারবো না, কোনো নাচের অনুষ্ঠান করতে পারবো না, কোনো ফোনও আসতে পারবে না, লেখা আছে নাকি এসব কথা? সব আমাকে বিসর্জন দিতে হবে, বর্জন করতে হবে? কেন বলো বলো বলো, উত্তর দাও আমাকে, বলো বলো। কুল ডাউন প্লিজ। আমার বিশ্বাস আমি তোমার কোনো কাজে কখনো তেমন ভাবে কোনো বাধা দিই। আত্মীয় স্বজন তোমার, বন্ধু বান্ধব তোমার, মা বাবা তোমার, কিন্তু কই কোথাও তো কোনো কোনো লুকোচুরি ছিল না। তবে হ্যাঁ, আমি চাইতাম যে তুমি মন প্রাণ দিয়ে সংসারটা করো। ভালোবাসা, ওটা হয়তো একটু বেশি ডিমান্ড করতে। ভালোবাসা, ভালোবাসা একটা আদিম শব্দ, যার কোনো সন্দেহ হয় না। যে কেউ যখন খুশি শব্দটাকে নিয়ে লোফালুফি করতে পারে, ভাঙতে পারে নানা রকম দার্শনিক তত্ত্বে। আচ্ছা, ভালোবাসার বিপরীত শব্দটা জানো তো, আরো মারাত্মক, ঘৃণা। আর তুমি আমাকে ঘৃণা করো। আমি তোমাকে ঘৃণা করি? আমারও ভাবতে খুব অবাক লাগে, কিন্তু তুমি আমাকে ঘৃণাই করো গো, ভয়ঙ্কর ঘৃণা। এটা তোমার অপরাধ বোধ, এটা অপরাধ বোধ তোমার, তাই তোমার। ওই এতদিন তো তোমার মনে হয়নি এসব কথা? এতদিন তো তোমাকে চিনে নেওয়ার সুযোগ হয়নি, শুধু মুখোশটাই দেখেছি, মুখটা নয়। তুমি কিন্তু লিমিট ছাড়িয়ে যাচ্ছ, লিমিট ছাড়িয়ে যাচ্ছ। তুমি নিজের অপরাধ ঢাকার জন্য সবকিছু উল্টো করে তুমি আমার উপর চাপিয়ে দিচ্ছ। এই এই তুমি তো এত ধূর্ত ছিলে না? দায়ী করার তালিকাটা এত বড় না যে সামলাতে পারবে না। আচ্ছা, প্র্যাকটিক্যালি তোমার জীবনে আমার ভূমিকাটা কি বলো তো? একজন স্বামীর কাছে একজন স্ত্রীর যা না না ভূমিকা। না না, আমি আমার ভূমিকার কথা জিজ্ঞেস করেছি। মানে? তোমার রান্না করে দেওয়া আমার ভূমিকা, যেটা একজন কুকের কাজ। তোমার সেবা যত্ন করা আমার ভূমিকা, যেটা একজন নার্সের কাজ। সংসারের যাবতীয় কাজ আর খাই ফরমাস খাটা, যেটা একজন মেড সার্ভেন্টের কাজ। আর রাতে বিছানায় তোমাকে। তুমি প্লিজ স্টপ।
প্লিজ স্টপ। বিয়ের 8 বছর বাদে কোন এক মহাপুরুষের আবির্ভাবে তোমার কথাবার্তা, তোমার আচার আচরণ সবকিছু এত রাতারাতি বদল হয়ে গেল। এত উদ্ধত, এত স্পর্ধা, আমি তো ভাবতেই পারছি না। আমার আনন্দে তোমার আপত্তি, আমার কষ্টে তোমার আপত্তি, আমার কোনো কিছু ভালো লাগায় তোমার আপত্তি। সোমনাথ, এক কথা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি গো। আচ্ছা সোমনাথ, তুমি না ফ্রেশ হয়ে এসো, আমি বরং খাবারটা দিয়ে দিই। আমি খেয়ে এসেছি। আমি কিন্তু খাইনি। সেটা তোমার কনসার্ন। তাছাড়া আমাকে খাবার দিতে হলে আইদার কুক আর মেড সার্ভেন্ট দেবে। একটু আগে তুমি বলেছো এই কথা। এবার থেকে না হয় তাই হবে, কোনো কুক বা কোনো মেড সার্ভেন্ট আমাকে খাবার দেবে। আমি কিন্তু খাইনি সোমনাথ, শুনতে পাচ্ছ সোমনাথ? আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করেছিলাম। 8 বছর যেমন অপেক্ষা করতাম। শুনতে পাচ্ছ তুমি? আমি কিন্তু এখনো খাইনি। খাইনি। আপনাকে আমি চিনি না, কোনোদিন দেখিনি। আপনার নামটা আমি এখনো জানি না। যদিও আপনি তুলির একজন কাছের মানুষ, ভালো লাগার মানুষ, এতদিনে আপনার সঙ্গে আমার পরিচয় হয়ে যাওয়ার কথা, কিন্তু কেন যে হয়নি আমি বুঝতে পারছি না হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। তুলিকে আমি খুব ভালোবাসি, আমি ওকে খুব বিশ্বাস করি, আমি ওর উপর খুব নির্ভর করি। তুলি জানে গোপনীয়তা ব্যাপারটা আমার ঠিক পছন্দের নয়। ভালো কি মন্দ জানি না, এটা আমার একটা অভ্যেস, আমার জীবন ধারণের একটা পদ্ধতি। তাছাড়া সবকিছু তো আলোতে দেখাই ভালো। জীবনের অঙ্কটা সহজে মেলে। অন্ধকারটা আমার কাছে কেমন যেন একটা অপরিচ্ছন্ন ব্যাপার, যেন একটা ক্রাইম, একটা অন্যায়, একটা ভয়ঙ্কর পাপ। আপনার নামটা বলুন। আচ্ছা, আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? আমাকে ভয় পাওয়ার কিছু নেই। আমি আপনার সঙ্গে এমন কিছু করবো না যাতে আপনারা আমাকে জেলাস আসবেন বলে মনে হয়, কিংবা এমন কোনো সিন ক্রিয়েটও করবো না যাতে আমাদের সম্পর্কটা এটা একটা বোকা বোকা নেখা নেখা একটা ওই ত্রিকোণ প্রেমের গপ্প হয়ে ওঠে। এমন কিছু করবো না আমি। আপনার নামটা বলুন। কি হলো বলুন। আচ্ছা, আপনি কি সত্যি আমাকে ভয় পাচ্ছেন? নাকি এত আলোতে বলতে লজ্জা করছে, কোনটা? না না, শুনুন, ভয় পাবার কিচ্ছু নেই, লজ্জারও কিচ্ছু নেই। কারণ তুলিকে আমি বিশ্বাস করি, আমি জানি ও এমন কিছু করবে না যেটা করা উচিত নয়। ও আমাকে সব বলবে, সব বলবে ও আমাকে। আমার আর তুলির ছবি গত বছরে তোলা। আচ্ছা, আপনার মনে হয় না তুলি আমার ভিতরের ইনোসেন্সটাকে মেরে ফেলে ভয়ঙ্কর একটা অন্যায় করেছে? মনে হয় না আপনার? এই 8 বছর ধরে আমি যেভাবে ওকে আমার মধ্যে আমার একটা নিজস্ব সত্তা হিসেবে লালন পালন করে চলেছিলাম, 8 বছর ধরে। শুনুন,
শুনুন, আমি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি। আমি ইচ্ছে করলে ওকে ডিভোর্স দিতে পারি। আমি ইচ্ছে করলে আমাদের এই এতদিনকার সম্পর্ক, আমাদের বিশ্বাস, এই সমস্ত কিছু আমি ইচ্ছে করলে এই সমস্ত কিছু আমি ভেঙে চড়ে দিতে পারি। এটাই কি অধ্যাপক সোমনাথ সেনের আসল চেহারা? সরি তুলি, সরি। বাইরেটা এত ঝকঝকে, এত উজ্জ্বল, আর ভেতরে ভেতরে কি অসম্ভব রকমের পজিটিভ, একটা সাংঘাতিক সামন্ততান্ত্রিক দখলদারি সত্য। এই পেনটা আমার, এই বাড়িটা আমার, এই ঘড়িটা আমার, এই বউটা আমার। তুমি আমি অতিমানব কিংবা মহামানব নই। আমি কিছুতেই বলতে পারবো না যে তুমি আমার বউ না। তুমি আমার বিয়ে করা বউ। আমি ছাড়া তোমার অস্তিত্ব মিথ্যে। এই যে তোমার কি হারিয়েছে বলো তো, যার জন্য তুমি এরকম অস্বাভাবিক আচরণ করছো? আর ইউ সিক? ইয়েস, আই অ্যাম সিক। কিন্তু কই, আমি তো এরকম ছিলাম না। আমি তোমাকে বোঝাতে পারবো না তুলি, আমি কেন এরকম করছি, কেন এমন একা লাগছে আমার। সে তো আমার 8 বছর ধরেই লাগছে, একা এবং একা। আমি তো মেনে নিয়েছি, কোনো এরকম আচরণ তো করিনি। নিজেকে প্রশ্ন করো, তোমার ঠিক করে দেওয়া কাজগুলো করা ছাড়া আমি নিজের মতো করে কি বেঁচে আছি? আমার সামান্য স্বাধীনতা, আমার সামান্য ভালো লাগা, একটু উকি মেরে এক কথা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি। আই ফিল টায়ার্ড। আচ্ছা সোমনাথ, একটা কথা স্পষ্ট করে বলি, তোমার ভালোবাসার আর সংসারের খাঁচাটার মধ্যে 8 বছর ধরে বন্দি থেকে আমি তো একটা পোষ মানানো পাখি হয়ে গেছি, যে উঠতেই জানে না। হঠাৎ করে কি সে একটা নষ্ট মেয়ে হয়ে যেতে পারে? এত লেখাপড়া করো আর এটুকু বোঝো না? আই ফিল পিটি। তোমার জন্য সত্যি আমার দুঃখ হয়। কি যে হয়ে গেল তার তো কিছুই বুঝতে পারি। এই যে আপনি বলুন না, আমার কি কথা ভুল হচ্ছে, কোনো অন্যায় হচ্ছে আমার? যদি আপনার সঙ্গে তুলির কোনো সম্পর্ক থেকেই বা থাকে, তাহলে বা এত 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 নেগেটিভলি নিচ্ছি কেন? তুলিকে, ওকে এত অবিশ্বাস করছি কেন? এটা তো ঠিক যে আমার এই সংসারটার জন্য ওকে অনেক দাম দিতে হয়েছে। হয়তো ওর অনেক ইচ্ছে ছিল, অনেক স্বপ্ন ছিল ওর, আর আমি কখনোই সেগুলো মন দিয়ে গুরুত্ব দিয়ে শুনতে চাইনি। আর সে কারণেই ও জীবনটাকে নিয়ে এরকম একটা দমকা হাওয়ার মতো করে। না 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 না, সবকিছু বড্ড জটিল হয়ে যাচ্ছে, সবকিছু। আমাকে আজ জানতেই হবে আমাকে তুলি। আমার মনে হয় আমাদের একবার কথা বলা দরকার, একবার মুখোমুখি বসা দরকার। যেভাবে অবিশ্বাস আর সন্দেহের আদরটা আমরা ধীরে ধীরে তলিয়ে যাচ্ছি, আমার মনে হয় আমাদের একবার কথা বলা দরকার। আমি জানি তুমি আমায় মিথ্যে বলবে না। আমারও মনে হয় তোমার সবকিছু জানা দরকার। একজন অনুপস্থিত মানুষকে নিয়ে তুমি যেভাবে ভাবতে শুরু করেছো, তাতে আমাদের দুজনেরই ক্ষতি হচ্ছে, মনে এবং শরীরে। ঘটনাটা আমি বলতে পারছি না, নাকি চাইছি না, আমি জানি না তুলি, আমি কেন এরকম রিয়াক্ট করছি, আমি তোমাকে বোঝাতে পারবো না, আমি জানি না। আমাদের মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকলে এটা হতো না গো। সত্যিকারের ভালোবাসাটাই যাকে থাক। সবকিছু শুনে তোমার যদি মনে হয় আমার কোনো দোষ নেই, তাহলে যদি আমরা তাহলে আজ লাশ কাটা ঘরে সব ব্যবচ্ছেদ করবে? সেটাই তো ভালো। তাহলেই আমরা সিদ্ধান্ত নিতে পারবো আমাদের সম্পর্কটা থাকবে নাকি ভাঙবে। পাশাপাশি শুতে হয়, এটাই তো রীতি চিরদিন। আমাকে জড়িয়ে ধরে হয়তো সে দিকচিহ্নহীন কোন অদৃশ্য পথে ঘোরে, ঘুম ঘোরে, ভাবে অন্য কারো কথা, হয়তো আবৃত্তি করে অন্য কারো শরীর, ভাবে
কারো কথা। এখনো অন্য কারো কথা ভাবিনি। আমি এখনো বাবুই পাখির ভাঙা বাসা হয়ে পড়ে আছি স্বপ্নহীন এই সংসারের দীর্ঘ বারান্দায়। যখনই ইচ্ছে হয়েছে পরিয়েছো নকশার বাহারি সাজ, খেয়াল খুশি মতো হুকুম করেছো তোমার এক্কা দোক্কা খেলার সঙ্গী হতে, আমি নিষেধ করিনি। এখনো এই মুহূর্ত পর্যন্ত গর্জে উঠিনি, গোখর সাপের মতো ছোবলও মারিনি। কিন্তু আর নয়, আজ এই মুখটা আমার, তোমার মুখের প্রতিচ্ছবি নয়, আমার নিজস্ব মুখ। আজ তাই আমাদের শেষ কথা হবে তৃতীয় আরেকজনকে নিয়ে, সায়ন্তন। সায়ন্তন? হ্যাঁ হ্যাঁ, ওর নাম সায়ন্তন। ওর সঙ্গে আমার আলাপ ছেলেবেলা থেকে। ও যখন ফাইনাল ইয়ার, আমি তখন ফার্স্ট ইয়ার। আমরা একই গুরুর কাছে নাচ শিখতাম। ও আমাকে খুব পছন্দ করতো, আমি বুঝতাম, কিন্তু কখনো মুখ ফুটে সে কথা বলা হয়ে ওঠেনি। অনেকটা সাউন্ড অফ সাইলেন্সের মতো। না, ফোন ধরবেন না। কেন? পরিবেশটা নষ্ট হয়ে যাবে। Start sound. Light. Action. সায়ন্তন খুব কম কথা বলতো, আবেগ ছিল কিন্তু অহেতুক উত্তেজনা ছিল না। ওকে কখনো কিছু চাইতে দেখিনি, ও শুধু দিতে চাইতো। আমার ভালো লাগতো। ওর খুব ইচ্ছে ছিল আমি পিএইচডি করি, কলেজে পড়াই, নাচটা ছেড়ে দেবো শুনলেই ও কেমন চুপ করে যেত। বুঝতাম ও কষ্ট পাচ্ছে। আমার ভালো লাগতো, বুঝতাম ও আমাকে গুরুত্ব দিচ্ছে, আমার ব্যক্তিত্বকে মূল্য দিচ্ছে। তখন আর নিজেকে একটা মেয়ে বলে মনে হতো না, মনে হতো আমি একটা মানুষ, আমার একটা অস্তিত্ব আছে, আমার ভালো লাগার একটা জগৎ আছে। আমার ভালো লাগতো। আমার ভালো লাগছে না। কি হলো তোমার? ভালো লাগছে না আমার। কি হয়েছে? সত্যিটা বেরিয়ে আসছে, দ্য ট্রুথ। আমি তো এটাই বলতে চাইছিলাম, তুমি যেভাবে ওর কথা বলছিলে, আমাকে যেভাবে অপমান করছিলে তুমি। আমি তোমাকে অপমান করেছি? হ্যাঁ, তুমি আমাকে অপমান করেছো। না না না, আমাকে অপমান করেছো তুমি যেভাবে, যে ভাষায় গদগদ হয়ে ওর কথা বলছিলে না, আর আমাকে যেভাবে টেনে হিচড়ে নিচে নামাচ্ছিলে তুমি। হ্যাঁ, আমাকে অপমান করেছো তুমি। তুলি, ঘরের সব আলো নিভিয়ে দাও, নিভিয়ে দাও। কেন এরকম করছো তুমি? কি করছো তুমি? কাউকে ফোন করবে না তুমি, কাউকে ফোন করবে না তুমি। কাকে ফোন করছিলে? ডক্টর সেনকে। ডক্টর সেন? ডক্টর সেন কি করবেন? তোমাকে দেখবেন। আমাকে দেখবেন? আমার কি হয়েছে? আমার তুমি কিরকম অ্যাবনর্মালি বিহেভ করছো, আমার
ভয় করছে, একটা ফোন করতে দাও। না, না, তুমি ফোন করবে না। ভীষণ ভয় করছে সোমনাথ, একটা ফোন করতে কাউকে ফোন করবে না তুমি। তুমি আমাকে অপমান করেছো। না না সোমনাথ, না, আমাকে ভুল বুঝছো আমার ভিতরের ইনোসেন্স মেরে ফেলেছো তুমি। Pursued woman, thou dost storm my heart, makes me call what I intend to do. সোমনাথ, কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার সোমনাথ? কি হয়েছে? আমি কি এত খারাপ মানুষ? আমার সম্পর্কে তোমার কি ইমপ্রেশন? আমি তো নাটক করছিলাম, ঘটনাস্থল চোখের সামনে জল জল করছিল, তাই মনে হলো একটা এক্সপেরিমেন্ট করে দেখি। এক্সপেরিমেন্ট বউয়ের ওপর? আর কার উপর করবো? কে আছে আমার? তারটা কিরকম মিলে যাচ্ছিল বলো? সেদিনের ওথেলো, আজকে সোমনাথ সেন, সেদিনের ডেসিমন, আজকে তুলি, সেদিনের রুমাল, আজকে কোট। কন্টেন্টটা খুব কাছাকাছি, খুব কাছাকাছি, কিন্তু এই সময় আমাদের গল্পের ক্লাইম্যাক্সটা ওটা কিন্তু একেবারে অন্যরকম ভাবে তুলে, আমরা একদম অন্যরকম ভাবে আমাদের গল্পটাকে যাও, ফোনটা ধরো, যাও। হ্যালো? না না, আচ্ছা, হ্যাঁ, তোমার কোটটা আমার কাছেই আছে। কার ফোন? একটু ধরো, হ্যাঁ। সায়ন্তন। ফোনটা আমাকে দাও। কথা বলো। আমি সোমনাথ সেন বলছি। আমার ফেলে আসা জীবনের ছবি, পুরনো, কিন্তু এতটুকু মরচে পড়েনি। প্রত্যেকটা ছবিতে কত আনন্দ, কত ইচ্ছে, কত স্বপ্ন এখনো যেন ঝিকমিক ঝিকমিক করছে। মানুষের জীবন তো একটাই সোমনাথ, আর এই দামি জীবনটাতে তো কত কিছু করার ছিল, কত কিছু করতেও চেয়েছিলাম। গান গাওয়া, প্রাণের আনন্দে নাচা, অনেক
লেখাপড়া করা, পড়ানো, রোদ্দুরে শীতে বৃষ্টিতে পাখির মতো এ ডালে ও ডালে উড়ে বেড়ানো। তো কিছু করার ছিল। হ্যালো, কে? সলিল দা। Am I to believe it? না, প্রায় এক যুগ বাদে ফোন করলে তো। না না না, অভিযোগ করো না সলিল দা, সংসার অতি বিষম বস্তু। তবে বলো কি মনে করে? সোমনাথ তোমাকে ফোন করেছিল? কেন? ওহ ওহ, ওর যেন কি হয়েছে। তা হয় নাকি? ওর সঙ্গে তোমার মাথাটাও গেছে। না না না, আরে এতদিনের পুরনো অভ্যেস ভেঙে বেরিয়ে আসা যায়? পারবোই না। না, এগুলো কোনো কোনো ফ্রাস্ট্রেশন বা অভিমানের কথা নয়, এটা রিয়েলিটি। তুমি তো জানোই ও আমার উপর কিরকম ডিপেন্ড করে, একদম শিশুর মতো। ওই শিশুরা যেমন হয় না, আমি তোমাকে কিছু দেব না, শুধু তুমি আমাকে দাও। 8 বছর ধরে দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছি গো। তাই নাকি? হ্যাঁ তাই। শ্যামা করছো? কবে? সোমনাথ যাবে বলেছে? আচ্ছা, হ্যাঁ যাবো বলেছি। সলিলদা তোমাকে আমি পরে ফোন করবো গো। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তুমি সলিলদাকে ফোন করেছিলে কেন? আমার মনে হয় এখন অনেক কিছু করা যায়। যেমন? যেমন ধরো, সংসার করেও এখন অনেক কিছু করতে পারো। যেমন ধরো মাঝে মধ্যে দু একটা নাচের অনুষ্ঠান করলে, তারপর নিজে এক্সিবিশন। হাসছো? মাথাটা একেবারে গেছে। মানে? এখন আবার সব নতুন করে শুরু করব। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা কোথায়? তাছাড়া তোমার এমন কিছু বয়স হয়নি তো। আসলে তুমি আমাকে আমাকে ধরা পড়বার সুযোগটাই দিতে চাইছো না। কিসের ধরা পড়বার সুযোগ? এই এতদিন ধরে আমি আমি তোমার কাছে যা চেয়েছি আর তুমি আমার কাছে। তোমার অনেক কাজ আছে সোমনাথ, গবেষণার কাজ করতে হবে, বই লিখতে হবে। একটা সামান্য বিষয়কে এতটা গুরুত্ব দিয়ে আননেসেসারি স্ট্রেন নিচ্ছ কেন বলো তো? কিছু পেতে গেলে কিছু খোয়াতে হয়, কিছু নতুন করে ভাবতে বসলে পুরনো কিছু ভাবনা ছাড়তে হয়। হ্যাঁ, ভুল তো আমার কিছু আছেই, আর সে কারণেই তো আমি ধরা পড়বার সুযোগটা চাইছি। এসব কথা ভেবে এখন অহেতুক কষ্ট পাচ্ছি। আমি জানি যে আমি 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 জানি আমি জানি যে আমি তোমার কাছে অনেক ছোট হয়ে বেঁচে আছি। মাঝে মধ্যে নিজেকে এত রিডিকিউল লাগে আমার। আমি তোমাকে কখনো এসব কথা বলেছি? তোমার ওই না বলাটা আমাকে আরো বেশি করে যন্ত্রণা দিচ্ছে, আমাকে আরো একা করে দিচ্ছে। আচ্ছা, তুমি যদি স্কুলে চাকরি না করো, তুমি দাঁড়াও স্কুলের চাকরি করবে। তুমি আমার সঙ্গে আজই প্রদর্শের কথা হয়েছে, দেখো এটা তুমি করতে পারো। ও সল্টলেকে বাচ্চাটা একটা স্কুল করেছে, আমি ওকে বলেছি তখন তোমার কথা। হাসছো তার মানে তুমি আমাকে বিশ্বাস করছো না? বিশ্বাস করবো না কেন? ভাবছি হঠাৎ তোমাকে এত দাম দিতে হচ্ছে। কারণ তো একটা আছে। আজ সায়ন্তন এসেছিল। কে? সায়ন্তন তোমার কাছে এসেছিল? তার মানে তুমি ওকে আসতে বলেছিলে? তুমি ওকে খারাপ কথা বলেছো, অপমান করেছো? হ্যাঁ, আমি একজন ভদ্রলোক তুলি, তাছাড়া আমি ওকে অপমানিত করতে যাবো কেন? সায়ন্তন তোমার কাছে? তুমি ওকে আসতে বলেছিলে? একজন মানুষ তো একজন মানুষের কাছেই আসে। না না, এত ভালো সেজো না। ওকে ডাকার পেছনে তোমার ডেফিনিট কোনো উদ্দেশ্য ছিল, আর সেই কারণে আমি ভীষণ অপমানিত বোধ করছি। ওর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, আমি কথা বলতে চেয়েছিলাম। যাকে নিয়ে এত গন্ডগোল, তার সঙ্গে কথা বলার একটা ইন্টারেস্ট আমার থাকতেই পারে। তাছাড়া তুমি কি করে ভাবলে যে
একটা বাইরের লোকের কাছে আমি তোমাকে ছোট করব, তোমাকে অপমানিত করব? তুমি আমার স্ত্রী। বসো। তুমি জানো সায়ন্তন এই এত বছর বাদে তোমার কাছে কেন এসেছিল জানো তুমি? না। ও তোমাকে কিছু বলতে এসেছিল। মানে? বেচারা খুব প্রবলেমে পড়েছে, ওর একটা চাকরির খুব দরকার। কিচ্ছু বুঝতে পারছি না, আমি ওকে চাকরি দেবো কোথা থেকে? না ওর একটা ধারণা হয়েছিল যে আমি ইচ্ছে করলেই কাউকে একটা চাকরি পাইয়ে দিতে পারি, তাই ও তোমার কাছে বলতে এসেছিল যাতে তুমি ওর হয়ে আমাকে বলো। ও নাক করে থাকতো, স্ত্রী রিসেন্টলি ওদের মধ্যে মানে বিয়ে করেছে নাকি? ছেলে মেয়ে? দুটি মেয়ে। আশ্চর্য, এসব কোনো কথাই আমাকে বলেনি। ও স্ত্রীর দ্বিতীয় সন্তান হওয়ার পর থেকে ও স্ত্রীর মাতার গন্ডগোল দেখা দেয়, আর সায়ন্তন যে কোম্পানিটাতে চাকরি করতো ওটাও ইতিমধ্যে বন্ধ হয়ে যায়। তারপর চাকরির জন্য বেচারা ঘুরতে ঘুরতে কলকাতায়, তারপর কলকাতাতে ঘুরতে 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 শেষে তোমার কাছে। ওর গল্প শেষ। ওকে নিয়ে আমাদের মধ্যে আর কোনো গন্ডগোল নেই, কোনো রাগ নেই, আমরা আবার সেই আগের মতো। ওই ইভিল চেয়ারটা আমি সরিয়ে দিচ্ছি তুমি। Our family now consists of two members. ঠিক আগের মতো, সেই রোজকালকার মতো সকাল, সেই তোমার ঘুম ভাঙানো, তোমার জন্য চা তৈরি করা, তারপর প্রেমের জোয়ারের ভাষা বলতে। তাহলে বাকিটুকু শেষ হোক। আরো কিছু বাকি আছে নাকি? সায়ন্তনের গল্পটা শুরু হবে অন্য খাতে, অন্য মাত্রা নিয়ে। আচ্ছা সোমনাথ, তুমি এতদিন আমাকে আর সায়ন্তনকে নিয়ে যা যা করেছো, যা যা ভেবেছো, তা যদি আমি তোমাকে নিয়ে করতাম, মানে আমার জায়গায় যদি তুমি হতে, সায়ন্তনের জায়গায় যদি অন্য কোনো মহিলা হতো, আর আমি যদি তোমাকে মিথ্যে দোষারোপ করতাম, অন্যায়ভাবে অপবাদ দিতাম, তুমি আমাকে ক্ষমা করতে? তবে আমি তো কখনোই কিন্তু তোমাকে terribly sorry for you. যে কণ্ঠস্বর আমার কবিতা বলে, সে তোমার নয়, আমার কণ্ঠস্বর। তুমি তোমার পৃথিবীর মতো স্বার্থপর, আমি নই। আমি আমার মতো হতে জুয়ায় বসতে পারি, তুমি একজন নিপুণ মেয়ে শ্রীমতী তুলি। আমি নই, আমি জীবন, আমি শক্তি, আমি নারী তুলি। তুমি তোমার স্বামী, তোমার মালিকের কেনা। আমি নই, নিজেকে যে শুভ্র চিন্তা ভাবনা দিয়েছি। তুমি ঘরের বধূ, অতি বিনীত বধূ। আমি নই, নিজেকে যে শুভ্র চিন্তা ভাবনা দিয়েছি। তুমি ঘরের বধূ, অতি বিনীত বধূ। কোথায় যাচ্ছ? আমি চলে যাচ্ছি সোমনাথ। চলে যাচ্ছে মানে? কোথায় এত রাত্রে? চলে যাওয়ার কোনো দিন রাত্রি হয় না তো। কিন্তু কেন যাবে? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। কিন্তু কেন তুমি? কেন? না হয় আমার অনেক অনেক অগোছালো ভাবনা চিন্তা, আমার তোমার সব ঠিক ভুল চিন্তা ভাবনা সব তোমার নিজেকে ঘিরে। তোমার সেরিব্রাল কোষগুলোতে কখনো এ কথা উকি মারেনি যে আমারও একটা স্পেস আছে। তোমার স্পেস নিয়ে তো আমি কখনো কোনো প্রশ্ন করিনি। আমার স্পেসকে কখনো রেকগনিশনও দাওনি। আমার টোটাল স্পেসটাই ছিল তোমার কাছে বন্ধক রাখা। না তুলি, না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আমাকে ছেড়ে যেতে পারো না তুমি। আমার কি হবে? আমি অনেক ভেবে এই সিদ্ধান্তটা নিয়েছি।
এতদিন একসঙ্গে থাকা একটা অভ্যেস, তাই কষ্ট কিছুটা হচ্ছে, কিন্তু সিদ্ধান্তটা যখন একবার নিয়েই ফেলেছি, আসলে ইনফ্যাচুয়েশন পিরিয়ডটা আমি অতিক্রম করতে পেরেছি। না তুলি না, আমি তোমার উপর বড্ড ডিপেন্ডেন্ট হয়ে গেছি। আমি তোমাকে ছাড়া এক পাও চলতে পারি না, এক পাও না। আমার ভাবনার কোনো ভুলের জন্য হয়তো তুমি আমার একটা কুৎসিত মুখ দেখেছো, কিন্তু সত্যি নয়, আসলে তো সত্যি নয় সেটা। কেমন ভাঙাচোরা একটা মানুষ। আমাকে ক্ষমা করে দাও। এই তোমাদের দম্ভ। সায়ন্তনকে নিয়ে কটা দিন বেশ হই হই করে কাটলো। সন্দেহ, ঘৃণা, অবিশ্বাস, এগুলো বেশ নিঃসঙ্গতার সঙ্গী হয়ে উঠেছিল। আবার সেই পুরনো জীবন, সেই একঘেয়েমি, সেই একা হয়ে যাওয়া। স্কুলের চাকরিটা তোমার হয়ে যাবে। তুমি এখানে চকিত হতে হবে না। ত্রস্ত হয়ে পরিবার নাহিক সময়, উদ্যমের ব্যথা নাই, এইখানে নাই আর উৎসাহের ভয়। এখানে কাজ এসে জমে থাকে না কো হাতে, মাথায় চিন্তার ব্যথা হয় না জমাতে। এখানে সৌন্দর্য এসে ধরিবে না হাত আর রাখিবে না চোখ আর নয়নের পর। ভালোবাসা আসিবে না। জীবন্ত কৃমির কাজ এখানে ফুরায় গেছে মাথার ভিতর। হঠাৎ কি হলো তোমার? যখন একটা সুন্দর শেষের কথা ভেবে আমরা নতুন হয়ে কুৎসিত শুরু থেকে সুন্দর শেষের গল্পটা আমাকে একটা কথাই বুঝিয়ে দিচ্ছে, আমরা মেয়েরা একটা অর্থহীন অস্তিত্ব হয়ে বেঁচে আছি। নষ্ট হয়ে যাওয়া অজন্তা ইলোরার গুহা চিত্রে, কিংবা কোণারকের সূর্য মন্দিরের গায়ে লাইন বেঁধে দাঁড়িয়ে থাকা অসহায় নিঃসঙ্গ মেয়েদের মতো আমরাও এখনো স্থির। আর এই কথাটা আমি বহুবার বলতে চেয়েছি, কিন্তু আমার মতো করে নয়, তোমার দখলে থাকা একটা সত্তা হিসেবে। তোমার মুখ থেকে আমি শুধু না শুনেছি, আর এই না বলাটাই যে একটা সিস্টেম, সেটা বুঝি না তা নয়। আজ যখন আপ্রাণ হ্যাঁ বলতে চাইছো, সেটা সেই না বলার চেয়েও বড় বেশি ভয়ঙ্কর। একটা পুরুষের দাম্ভিকতাই। তোমার কোনো কথা বুঝতে পারছি না। আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না। তুলি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবাসি আমি, এতে কোনো মিথ্যে নেই, কোনো অন্যায় নেই, কোনো প্রতারণা নেই। তুমি কি করে ভাবলে স্কুলের চাকরির ব্যবস্থা করে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? এখানেও সেই দম্ভ। তুমি যেটা ঠিক করে দেবে আমি সেটাই করব। আমি তো নিজের মতো কিছু খুঁজে নিতে পারতাম, নিজের ইচ্ছে মতো। পারতাম না? আমার খুব ভয় করছে তুলি, খুব ভয় করছে আমার। আমার মনে হচ্ছে আমার পাগলামি ভূতটা, ওটা ধীরে ধীরে ওটা তোমার মধ্যে ঢুকে যাচ্ছে। যা, ও আলোটা নিভে গেল। অন্ধকারটা ভয়ের হলেও সুন্দর, কেমন নিশ্চিন্তে থাকা যায়। এখন অন্ধকারটাই থাক। যদি কোনোদিন সত্যিকারের আলো ফুটে ওঠে, সেদিন ভেবে দেখব তোমার দেওয়া স্কুলের চাকরিটা করব কিনা। তুলি, তুলি একটা একটা আলো জ্বালবে তুমি প্লিজ? অন্ধকারে আমার ভীষণ ভয় করে, অন্ধকারে আমাকে চেপে ধরে।
আমাকে একা করে দেয়। আমার অন্ধকারে খুব ভয় তুলি, প্লিজ একটা আলো জ্বালবে তুমি? না, নাটকটা অন্ধকারে আবার শুরু হবে। মানে? মানেটা খুব সোজা, নাটকটা আবার শুরু হবে। প্রথম দৃশ্যে দর্শক দেখবে আমি তোমার স্পর্ধা, তোমার অনুশাসনকে আর মেনে চলছি না। তুমি না, তোমার কোনো কোনো মুভমেন্ট থাকবে না। তুমি ওই কোনায় একা স্থির। ওকে, লাইটস। না